সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চন্দ্র। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমার সর্ববামে বসা আছেন আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, মেহেরপুর প্রতিদিনে মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, এবং আমার বামে বসা আছেন ডাক্তার এম সজিবউদ্দিন স্বাধীন, এমডি, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আছেন। উনি কার্ডিওলজি বিভাগে উনি পিএইচডি করছেন, ওখানে এমডি করছেন। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আমি আজকে মূলত ডাক্তার সজিবউদ্দিন স্বাধীন, আপনাকে আমি আসলে নিমন্ত্রণটা করেছি এ কারণেই যে আপনি জানেন যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই প্যান্ডামিক মোকাবেলা করছে। আপনি মেহেরপুরেরই মানুষ, যদিও আপনি ঢাকাতে আছেন এখন। এই মেহেরপুরের করোনা প্যান্ডামিকের মধ্যে মেহেরপুরের বাস্তবতা, মেহেরপুরের অবস্থা, মেহেরপুরের স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি, মেহেরপুরের মানুষকে আপনি কতটুকু সচেতন দেখছেন, সামগ্রিক বিষয় নিয়েই মূলত আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। আমি প্রথমেই প্রতিদিনের ন্যায় আমার হাতে যে সমস্ত পত্রিকা আছে সেই পত্রিকার কয়েকটি সংবাদ পড়েই আমি আলোচনায় যাব। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি হচ্ছে মেহেরপুর সহ করোনার অ্যান্টিজেন পরীক্ষায় প্রস্তুত 10 জেলা। বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ, দেশে ফিরতে করোনার সনদ বাধ্যতামূলক। গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন, 4 ছাত্রলীগ নেতা বহিষ্কার। কালীগঞ্জে কৃষকের ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। মেহেরপুরে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। নিরাপত্তার দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন। আলমডাঙ্গায় গলিত লাশ উদ্ধার। কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশ জাসদের ঝিনাইদহ জেলা কমিটি বিলুপ্ত, জাসদে যোগদান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প। আমার হাতে আছে দৈনিক মাথাভাঙা তাদের প্রধান সংবাদটি করেছে নিখোঁজের প্রায় 2 মাস পর আলমগীরের কঙ্কাল উদ্ধার, বন্ধু শিপন স্ত্রীসহ আটক। জরিমানা গুনলেও পকেটে মাস্ক কিছুতেই উঠছে না মুখে। জীবননগর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 8 জন। মেহেরপুর সহ 10 জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু। ভাষান্তরে আশ্রয় পেলেও নিজ দেশ মিয়ানমারে ফিরতে হবে। অবশেষে রোহিঙ্গাদের প্রথম দল ভাষান্তরে স্বেচ্ছায় এসে অস্থায়ী আবাসনের পরিবেশ দেখে আনন্দিত। গাংনী ছাত্রলীগের 2 ইউনিটে রদবদল, বহিষ্কার 4। আমার হাতে আছে পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে করোনা ভ্যাকসিন আবিষ্কারের জাদুকরেরা। মুক্তিযোদ্ধা দিনমজুর চাঁদ পরমাণিক 50 বছরেও ভাগ্যে জোটেনি সম্মানী ভাতা। 20 জানুয়ারির পর নিষিদ্ধ করা হতে পারে ট্রাম্পকে, টুইটারে একটি সংবাদ। খাদিমপুরে 2 মাস আগে নিখোঁজ কৃষি শ্রমিকের গলিত মৃতদেহ উদ্ধার। মুজিবনগরে মিথ্যা মামলায় 5ম স্বামীকে ফাঁসানোর চেষ্টা। আলোচনা সভা, দোয়া মাহফিল, চুয়াডাঙ্গায় শেখ মনির জন্মদিন পালন। আমার হাতে আছে সময়ের সমীকরণের প্রধান সংবাদটি করেছে ভাষান্তরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা, নতুন করে 1624 জন, পর্যায়ক্রমে আরও স্থানান্তরের আশা। আলমডাঙ্গার খাদিমপুরে পুকুরে মিলল যুবকের গলিত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড, জিজ্ঞাসাবাদের জন্য 2 জন থানা হেফাজতে। পূর্বের কমিটি বিলুপ্ত, নতুন কমিটির অনুমোদন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাংনীতে ছাত্রলীগের 4 নেতা বহিষ্কার। 12 ঘন্টা পার হতেই উঠছে রাস্তার খোয়া। চুয়াডাঙ্গায় ও মেহেরপুরে নতুন 1 জন করে করোনা আক্রান্ত, দেশে আরও 24 জনের মৃত্যু, শনাক্ত 2252। এটা যদিও গতকালকের রিপোর্ট। এই ছিল আমার কাছে মূলত খবর। আমি এই মেহেরপুরের করোনা অ্যান্টিজেন পরীক্ষায় প্রস্তুত 10 জেলা, আমি ডাক্তার এম সজিবউদ্দিন স্বাধীন আপনাকে দিয়ে শুরু করি আলোচনাটা।
কি অবস্থা মেহেরপুরের করোনা এবং সামগ্রিকভাবে যদি আপনি করোনার উপরে আপনার প্রারম্ভিক আলোচনাটা করেন? ধন্যবাদ চান্দু ভাই। আসলে এই করোনা প্যান্ডেমিকে সারা দেশের কোথাও একটু আলাদা অবস্থাটা বলা যাবে না। মূলত সারা বাংলাদেশের সব জায়গাতে একই অবস্থা এবং অধিকাংশ চিত্রটা কিন্তু একই রকম। মানুষ দরকার ছাড়াই বাইরে আসছে, মানুষ কোনো প্রয়োজন ছাড়াই একত্রিত হচ্ছে, মাস্ক ছাড়া চলছে ফিরছে, কাজ করছে। আসলে করোনা এক ধরনের যে মানুষের মধ্যে এক ধরনের যে আতঙ্ক বা একটা ভয় লাগার ব্যাপার তৈরি করেছিল, এখন অধিকাংশ মানুষই কিন্তু এই ভয়টার বাইরে। ধরেন সরকার কিন্তু চেষ্টা করছে, কিছু কিছু ব্যাপার আছে যেটা তো সরকার আপনাকে চাপিয়ে দিতে পারে না। আপনাকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু গত 1 বছর ধরে রেডিও, টিভি, পেপার, পত্রিকা, আলোচনা, বিভিন্ন আইন তৈরি কিংবা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিভিন্ন মুভমেন্ট এটা কিন্তু দেখছেন, কিন্তু তারপরেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এবং এটা শুধু মেহেরপুরে না, এটা সারা বাংলাদেশই মানছে না। আমি যদি এভাবে বলি, গতদিন আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরোই দেখি যে আপনার শাহবাগের মোড়ে একটা মোবাইল কোর্ট হচ্ছে। তো অনেক বড় মোবাইল কোর্ট, দেখলাম যে 10টা-12টা টিভি চ্যানেল লাইভ কাভারেজ দিচ্ছে। এবং আমি একটু পাশ দিয়ে বের হয়ে গেলাম, 4টা-5টা র্যাবের গাড়ির পিছনে। ওখানে গিয়ে দেখি যে বেশ কিছু আবার র্যাব সদস্য তাদের মুখের মাস্কটা খসাই ফেলে তারা সব বসে বসে একসাথে আড্ডা দিচ্ছে। তাহলে জাস্ট 10 হাত দূরে, আপনার 15 হাত দূরে মোবাইল কোর্ট চলছে, কেন মানুষ মাস্ক পরছে না? এবং মিডিয়া কিন্তু সেটা কাভারেজ দিচ্ছে। আবার ওই অভিযানে যারা আসছে তাদের মধ্যে আবার অনেক সদস্য পিছনে যেখানে তাদের দেখতে পাচ্ছে না, তারা আবার সেখানে মাস্ক খুলে অ্যাভারেজের মতো চলতেছে। তো আমি এটা বলার কারণ হচ্ছে এটাই যে মেহেরপুর জেলায় করোনা যথেষ্ট পরিমাণে আক্রান্তের সংখ্যা হলেও মৃতের সংখ্যাটা খুব বেশি না। যদি আপনি গত 1 বছর 16 জন যদি দেখেন, তো কিন্তু আক্রান্তের সংখ্যাটা যদি আপনি অ্যাভারেজ করেন, আমার মেহেরপুর জেলার এত জনসংখ্যার মধ্যে এতজন আক্রান্ত 725, এটা কিন্তু কম না। তো এখন নতুন করে শীত আসছে, করোনার প্রকোপ বাড়ছে, কেউ বলছে দ্বিতীয় ঢেউ। কিন্তু গতবার করোনার পুরো সময়টা, করোনা পরবর্তী সময় মানুষের মধ্যে যতটা এক ধরনের আতঙ্ক, ভয় বা একটু সতর্কতা কাজ করছিল, এখন সেটা নষ্ট হয়ে গেছে। আজকে আপনার গাংনীতে বাজার, মেহেরপুরের বাজার, আপনি বাজারগুলো দেখেন, ওখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম কোনো কারোর মধ্যে কোনো টেন্ডেন্সি নেই। আপনি গতবার ওই ফাঁকা মাঠে তো বাজার করেছিল অনেক ফাঁকা ফাঁকা করে, এবার কিন্তু সেটা হচ্ছে না। তার উপরে সবচেয়ে মেহেরপুর জেলার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সামনে, সেটা হচ্ছে ভোট। কিন্তু আপনার উপজেলা, এই বিভিন্ন পৌরসভার ভোট, ইউনিয়ন পরিষদের ভোট, গ্রামের মেম্বারদের ভোট। তো এরকম অবস্থায় কিন্তু আপনার স্বাস্থ্যবিধি মানা, মানুষের চলাফেরা যতটুকু সম্ভব, আমাদের তো এমন একটা দেশ, এমন একটা সিচুয়েশন, এই দেশ তো সব বন্ধ করে এই দেশে টিকে থাকা পসিবল না, কিন্তু মুভমেন্ট যতটুকু একটু লিমিটেড করা দরকার, এটার মনে হয় কোনো বিকল্প নেই। আসবো আপনার কাছে রুলকুদ্দুস টিটু ভাই, আপনি স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা জনগণের এবং আরেকদিকে সরকারের যে ব্যবস্থাপনার ক্ষেত্রে রাস্তায় মোবাইল কোর্ট করা এবং যে সমস্ত জনসমাগম এলাকা, আমরা একদম বাজার থেকে স্টেডিয়াম পর্যন্ত খেলার মাঠ, গ্রামীণ খেলার মাঠ সহ, এর সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে আপনার স্থানীয় নির্বাচন, এই সকল কিছু মিলে ডাক্তার বলছেন যে এটার মানুষের ভিতরে সেই আতঙ্কটাও কমে গেছে। তো এটাও হয়তো বা খুব পজিটিভ হতে পারে যে আগে যে এক ধরনের খুবই আতঙ্কিত ছিল, কিন্তু এটার অর্থ এটাই না যে তাহলে স্বাস্থ্য সুরক্ষার কোনো বিধি আমরা মানব না। সেখানে তো আক্রান্তের সংখ্যা দিনে দিনে আবার এই দ্বিতীয় ঢেউয়ের বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ভীতি অনুযায়ী এটা তো বাড়ছে। তাহলে আসলে এর সুরক্ষাটা কোথায়? আসলে স্বাস্থ্য বিভাগ যেভাবে বলছে, প্রশাসন দায়িত্ব পালন করছে এরকম, তারপরেও কিন্তু হচ্ছে না। তাহলে এর সুরক্ষাটা কোথায়? আপনি কিভাবে দেখেন? আজকে যেটা দেখলাম আর কি, সারা বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 4,75,889 জন। জি। গত শুক্রবারে মারা গেছিল বোধহয় 24 জন, আজকে সেটা হচ্ছে 35 জন। অর্থাৎ মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। জনগণকে সচেতন করার দায়িত্ব যেমন সরকারের, তেমন দায়িত্ব আছে জনগণ নিজের হওয়ার।
সচেতন হওয়া। সচেতন হওয়া। এই যে সচেতন আমি না, এর অন্যতম কারণ হচ্ছে যে আমার ভিতরে এটা কাজ করছে না যে এটা একটা খুব মারাত্মক রোগ, এটা একটা অণুজীব, এটা যে কত কঠিন অণুজীব, যারা বয়স্ক তাদেরকে আক্রান্ত করলে তো অবস্থা খুবই খারাপ। তাদের শ্বাসকষ্ট ডাক্তার ভালো বলতে পারবেন যে শ্বাসকষ্ট থেকে আরম্ভ করে একদম এক্সট্রিম পয়েন্টে অক্সিজেন লেভেলটা ডাউন হয়ে যায়, তখন তাকে বাঁচানোটা মুশকিল হয়ে যায়। এটা যুবকদের ক্ষেত্রেও কিন্তু ঘটছে, যে শুধু বৃদ্ধদের ক্ষেত্রে ঘটে তা কিন্তু না, কারণ আমাদের অ্যান্টিবডিটা আমাদের নেই। আমাদের অ্যান্টিবডিটা অনেক ভালো আমরা অনেকে মনে করি, কিন্তু এই অ্যান্টিবডি অনেকের আবার খুবই দুর্বল। তো এই অনেকের সংখ্যাটা কিন্তু কম নয়। যেমন ধরুন যে গরিব মানুষ যারা রয়েছে, যারা সারাদিন কাজ করছে, তারা সেই ধরনের প্রোটিন পায় না, তারা সেভাবে ইয়ে করে না, কিন্তু তারাও দেখা যাচ্ছে মাঠে কাজ করতে যে যদিও একটু ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন হাটে বাজারে যাচ্ছে তখন সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এখন একটা সময় যেমন গত লকডাউনে যে জিনিসটা সব থেকে ভালো হয়েছিল, যে পিপুলসকে বাধ্য করা হয়েছিল যে তুমি বাইরে বেরোতে পারবে না। এখন গভর্নমেন্ট কি চিন্তা করছে জানি না, গভর্নমেন্ট যদি এই দ্বিতীয় ওয়েভটাকে কন্ট্রোল করতে চায়, যে পর্যন্ত হয়েছে এটাকে আবার আটকাতে গেলে গভর্নমেন্টকে আবার লকডাউনে আসতে হবে। পৃথিবীর বয়স কয়েকটি দেশ, ফ্রান্স, জার্মান, এরা সেকেন্ড টাইম লকডাউনে চলে গেছে, ইভেন লন্ডনও চলে গেছে। এই যে অবস্থাটা এখন টিকা আমাদের কবে আসবে সেটাও আমরা জানি না। তো মানুষ সচেতন হবে কিভাবে এটা বলা মুশকিল, খুব কঠিন। কারণ হচ্ছে কি দেখেন, সরকার কিন্তু প্রচারণা চালাচ্ছে, তথ্য মন্ত্রণালয় ব্যানার লাগাচ্ছে, তথ্য মন্ত্রণালয় মাইকিং করছে, কিন্তু প্রশাসন যন্ত্রের পক্ষ থেকে তেমনটা কঠিনভাবে মুভ দেওয়া হচ্ছে না। এটার কিন্তু প্রয়োজন আছে। পুলিশ, ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট কন্টিনিউয়াসলি দরকার আছে এই মুহূর্তে। এখন এটাকে যদি খুব শার্পলি করা হয় তাহলে মানে একদম বাদ দেওয়া যাবে না, যে কোনো জায়গাতে একটা ড্রাইভ দিতে হবে, প্রত্যেকটা জায়গাতে ড্রাইভ, যেখানে বসে আছে, যেখানে জটলা আছে, যেখানে বাজার আছে, মাস্ক নেই কেন, গভর্নমেন্ট কিন্তু ফাইন একটা নির্ধারণ করে দিয়েছে, গভর্নমেন্টের জন্য শাস্তি নির্ধারণ করতে চাচ্ছে, কিন্তু সেটার প্রয়োগ করতে হবে। এই ব্যাপক প্রয়োগের দায়িত্বটা কিন্তু জেলা প্রশাসনের, জেলা যারা শাসনকর্তা তাদের, এবং আমরা যারা রয়েছি তাদেরও একটা দায়িত্ব রয়ে গেছে। সাধারণ মানুষ যারা আমরা রয়েছি, যারা বুদ্ধিজীবী বলি, যারা আমরা সমাজে চলাফেরা করি, রাজনীতিবিদ বলছি, আমি মেহেরপুরের অধিকাংশ রাজনীতিবিদকে দেখি যে মাস্ক ছাড়া তারা ঘুরছে, মানে তারা আলোচনা করছে, বসছে বিভিন্ন জায়গায়, তাদের ভিতরে মাস্ক নেই। মসজিদে যাবেন মাস্ক ছাড়া দেখবেন অধিকাংশ। তাহলে এটাকে গুরুত্ব আসলেই দিচ্ছে না কেউ, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ রোগ এটা মনে করছে না। আর মেহেরপুরে যেহেতু গ্রিন জোন আছে, মেহেরপুরের আক্রান্তের সংখ্যা কম, সেক্ষেত্রে তারা চিন্তা করতেছে যে সাধারণ মানুষের মনে করতেছে আমাদের এটা হবে না বা এরকম কোনো কিছু না। কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা। আমি কয়েকজনকে খুব খেয়াল করে দেখছি, তারা টেস্ট করতে যায়নি, কিন্তু আমি ডাক্তার না, আমার এলাকার মধ্যে আমি 2 জনকে দেখতে পেয়েছি যে তারা জ্বরে আক্রান্ত বেশ কিছুদিন ধরে, কাশি হচ্ছে। তারা আমি কই আপনি একটু টেস্ট করে আসলেন না? তিনি মসজিদেও আসছেন, তবে না টেস্ট লাগবে না, আমি ওষুধ খাচ্ছি। কি খাচ্ছেন? ওই অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তার মানে ফার্মাসিতে যাচ্ছে, ফার্মাসিতে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ডাক্তারের কাছে পরামর্শ না তার প্রয়োজন হচ্ছে না। কিন্তু সে এটা জানে যে ঠিক আছে, আমি উপজেলার ইয়েতে একটু টেলিফোন করলে তারাই আমাকে খোঁজ দেবে, তারাই আমাকে বলবে, কিন্তু তারপরে সেটা না, সে আপনার টেস্ট করলে করোনা পজিটিভ পাওয়া যাবে, তখন আবার সে বাইরে যেতে পারবে না। এটা একটা ব্যাপার রয়ে গেছে, মানুষের মধ্যে কিন্তু এরকম কাজ করতেছে। এটা কাজ করছে। সে বুঝতে পারছে যে এটা করোনা হতেও পারে, তারপরেও সে যাচ্ছে না। ও ভাবছে যে দুইটা জিনিস, এক ও ভাবছে যে আমার যদি করোনা শুনে তাহলে সবাই কি ভাববে, আমিও বাইরে যেতে পারবো না, যেতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে 14 দিন তো কোয়ারেন্টাইন তাকে থাকতেই হচ্ছে।
এখন ধরেন আমাদের যেখানে এখন এই সচেতনতার মাঝে যে জিনিসটা হচ্ছে যে আমরা আজকে আপনি খানিক আগে যে খবরটা পড়ছিলেন মেহেরপুর প্রতিদিনে যে বাংলাদেশের মধ্যে মেহেরপুরও অ্যান্টিজেন টেস্টের জি জি, অ্যান্টিজেন টেস্টের 10 জেলার মধ্যে মেহেরপুর একটা পড়েছে এবং আজকে থেকে শুরু হচ্ছে। জি, আজকে থেকে শুরু হয়েছে। 3 জন টেস্ট হয়েছে, 3 জনই নেগেটিভ হয়েছে। 3 জনই নেগেটিভ। জি, আমি আসবো আপনার কাছে। হ্যাঁ। জি, আমি ডাক্তার সজীব আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা যেটা লক্ষ্য করছি গণমাধ্যমের মানুষ হিসাবে যারা আক্রান্ত হচ্ছে, আমরা শহর অঞ্চলের মানুষকে বেশি আক্রান্ত হওয়ার ইয়েটা পাচ্ছি, দেখতে পাচ্ছি যে শহর অঞ্চলের মানুষগুলো আক্রান্ত হচ্ছে, অথচ গ্রামীণ জনপদের মানুষ তাদের আক্রান্তের সংখ্যা কম্পারিটিভলি অনেক কম। মেহেরপুর তো বটেই, মেহেরপুর তো বটেই। এটার কারণ কি? আপনার শহরে তো জনগণ বেশি থাকে, আচ্ছা, গ্রামে আমাদের মফস্বলগুলোতে জনগণ কম। আপনি যদি জনগণের একটা কম্পারেটিভ করেন, ঘনত্ব। না, জনগণের সংখ্যারও একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনার মেহেরপুর শহরের সংখ্যা অত একটা বড় শহরের সংখ্যা কিংবা ঢাকা শহরের সংখ্যা দেখ না, ঢাকা শহরে 2 কোটি জনগণ, জি, এটা একটা জিনিস। আপনি দ্বিতীয় যেটা বললেন সেটা হচ্ছে ঘনত্ব। অবশ্যই ঘনত্ব খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা এরকমও বলি যে একটা ঘরের মধ্যে বেশি মানুষ যেন না থাকে, ইভেন যদি থাকে তাহলে আমরা বলছি যে জানলাটা খুলে রাখতে, ফ্যানটা চালিয়ে রাখতে। কারণটা কি? কারণটা হচ্ছে যদি ওদের মধ্যে একজন ব্যক্তি আক্রান্ত থাকে, সরাসরি তার কাছ থেকে আমি আক্রান্ত না হলেও সে যে কন্টিনিউয়াসলি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাহলে ঘরের মধ্যে কিন্তু ভাইরাসের সংখ্যাটা বাড়তে বাড়তে কিন্তু একটা যখন ঘনত্ব বেড়ে যায় তখন কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনাটা বেশি থাকে মানে কি হয় এটা। তো এই জন্য কিন্তু আমরা বলি যে আপনি যখন বাজারে যাবেন, বাজারে তো আপনাকে যেতেই হবে। এখন বাজারে যখন যাবেন আপনি ওই 10 জনের মধ্যে অযথা দাঁড়িয়ে না থেকে বাজারটি নিয়ে দ্রুত চলে আসেন। কেন বলছে এটা? কিংবা আপনি যখন একটা ঘরে বা একটা কোথাও একটা প্রোগ্রামে যাচ্ছেন বা একটা, আমাদের তো স্বাস্থ্যবিধি মেনে হলেও বা দূরত্ব মেনে হলেও কিন্তু অনেক কিছুতেই পার্টিসিপেট করতে হচ্ছে। তখন আমরা বলছি যে যেখানে আপনি ক্রাউড দেখবেন, বেশি জনগণ দেখবেন, বেশি মানুষ দেখবেন, সেখানে আপনার কাজটি যত দ্রুত পারেন এটি করে চলে আসবেন। ঢাকাতে কিন্তু বা বড় শহরগুলোতে কিন্তু এই ব্যবস্থাটা অনেক কঠিন, কিন্তু আমাদের মতো মফস্বলে কিন্তু এটা সহজ। মফস্বলে বাড়িগুলো, মানুষগুলো কিন্তু যথেষ্ট একটা ন্যাচারাল দূরত্ব, ডিস্টেন্স থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন করোনা তো এখন বলছি যে আমরা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে। ড্রপলেটটা হচ্ছে এরকম যে আপনার একটু শ্বাস প্রশ্বাসের মধ্য থেকে বের হওয়া জিনিস, বাতাসের ধুলাবালি সব মিলে ছোট ছোট এক ধরনের একটা কণার মতো তৈরি করে, যে ড্রপলেটটা বাতাসে বাসতে থাকে। তো আমাদের মফস্বলের চাইতে শহরগুলোতে ড্রপলেট সবসময় বেশি। তো এই সব কারণে কিন্তু শহরের মানুষেরা একটু আক্রান্তের হার বেশি সে আমাদের মফস্বলের তুলনায়। ভিটামিন ডির কথা বলেন আপনারা, সেক্ষেত্রে যদি মফস্বলে আমরা যদি গ্রামীণ জনপদের কথা বলি, তারা তো মাঠে ঘাটে কাজ করছেন এবং নারী পুরুষ উভয়ে কাজ করেন। কাজের মানে রোদ্রের থেকে তাদের ডি নেওয়ার ক্ষেত্রে তাদের রোদ্রের ভিতরে থাকতেও হয় অনেক বেশি। এর কি কোনো প্রভাব আছে? ভিটামিন ডি এর ব্যাপার বলছি। জি 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 জি। না, এরকম বেশ কিছু রিসার্চ বলছে যে ভিটামিন ডি এর এটা ব্যবস্থা, মানে যাদের শরীরে ভিটামিন ডিটা যথেষ্ট পরিমাণে আছে তাদের করোনা আক্রান্তের হার কম বা এক ধরনের ইমিউন কাজ করছে। এই ব্যাপারটাতে বেশ কিছু এভিডেন্স আছে, কিন্তু এখনো এটাকে একদম অ্যাবসোলিউট বলে ধরে নিয়ে কিন্তু কোনো কিছু চিন্তা করা হচ্ছে না। ইভেন আমরা যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিচ্ছি বিভিন্ন চিকিৎসায় করোনা, এটা কিন্তু অ্যাডজুসেন্ট, মেন কোনো চিকিৎসা বা মেন ট্রিটমেন্ট কিন্তু এটা না, এটা কারণ না আমাদের গ্রামের জনগণ বা মফস্বলের জনগণের আক্রান্ত হওয়ার পিছনে। ব্যাপারটা হচ্ছে আপনি যেরকম বললেন যে গ্রামে নারী পুরুষ সবাই কাজ করছে, দেখেন এখন এখানে কিন্তু একটা পরিচিত একটা কমিউনিটি, এখানে সবাই সবাইকে চিনে, সবাই সবাইকে জানে। তার মানে আমরা মোটামুটি কিন্তু এক জায়গায় হলেও কিন্তু এখানে ঝুঁকিটা কম। আপনি পরিচিত মানুষের সাথে আপনার ঝুঁকি কম। কিন্তু আপনি একটা বাস স্ট্যান্ড দেখেন, যেখানে আপনার দূরপাল্লার বাস আসতেছে, এ শহর থেকে একজন নামতেছে, ও শহর থেকে একজন নামতেছে, তার মানে কি এখানে প্রচুর আননোন সাবজেক্ট, তার মানে সেখানে কিন্তু আপনার আক্রান্তের ঝুঁকিটা বেশি। এটাও কিন্তু আমাদের মফস্বলে আক্রান্তের কমের একটা কারণ। আর যেমন হচ্ছে আপনি শুরুতেই দেখেছিলেন, প্যান্ডেমিকের শুরুতেই দেখেছিলেন যে বলছিল যে বাইরে থেকে আসা যাবে না, আসলে তাদের একটা নির্দিষ্ট, এটাই মূলত কারণ ছিল। রুলকুদ্দুস টিটু ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাই করোনার এই বিষয়টা নিয়ে, যে আমরা যেমন বলছি যে স্বাস্থ্যবিধি মানছে না, আপনি গতদিনেও আলোচনা করছিলেন যে মসজিদেও আপনি নিজে নিয়মিত নামাজ পড়তে গিয়েও আপনি সবারই আপনি মাস্ক দেখতে পান না। সব মিলিয়ে কিছু কিছু মানুষ খুবই শুধু করোনাকে কেন্দ্র করে যখন
সৃষ্টিকর্তার দোহাই দিচ্ছে যে না এটা হবে না, এটা উনি যদি দেন এটা ঠেকানোই যাবে না। আমরা আমাদের যাপিত জীবনে বিভিন্ন কমিউনিটিতে চলতে গিয়ে অনেক মানুষকে আমরা এই কথা বলতে শুনছি, কিন্তু ওনার যদি অন্য কোনো অসুখ হচ্ছে উনি কিন্তু ওষুধ খাচ্ছেন। কিন্তু করোনার ক্ষেত্রে কেন যেন একটা বিশেষভাবে তাকে ভিন্নভাবে ইগনোর করার একটা টেন্ডেন্সি, এইটা কেন, এটা কি আসলে? এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষের ওয়াজ নসিহতের দেখি, এটার তো একটা এক ধরনের প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে। দেখুন, এই ব্যাপারটা যখন করোনা শুরু হলো 8ই মার্চে বাংলাদেশে আসে, এটা ধরা পড়ার পরে, এবং এর মধ্যে অনেক ওয়াজ নসিহত আমরাও শুনেছি, ইউটিউবে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন। আমি নিজে যেহেতু সোশ্যাল ওয়ার্ক করার লোক, জি, আমার একটা কিউরিওসিটি থেকেই, এবং সাংবাদিকতার সাথে যেহেতু জড়িত, এটা আমার একটা নিজস্ব কিউরিওসিটি যে মানুষ কি ভাবছে এবং কেন করছে। আমি খুব অর্থোডক্স মুসলিম যাদেরকে বলা হয়, অর্থাৎ যারা খুব গোড়া মুসলিম, আমি তাদের সাথেও আলাপ করে করে দেখেছি। তাদের একটা বিশ্বাস হলো যে এটা ছোঁয়াচে রোগ, এরকম ছোঁয়াচে না যে আমার কাছে চলে আসবে শুনে। তারা এটাও জানে, এবং এটা একটা হাদিসই রয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হাদিস, যে কোনো এলাকায় মহামারী দেখা দিলে সেই এলাকাতে তুমি যাবে না। যেটা কোয়ারেন্টাইনে আমরা 14 দিন থাকছি, কোয়ারেন্টাইনটা কিন্তু ওখান থেকেই আসছে। তুমি যাবে না, কারণটা হলো কি, ওটা মহামারী এলাকা, তুমি আক্রান্ত হয়ে যেতে পারো। আবার ওইখানে যে আছে সে কিন্তু এখানে আসবে না। এটা কিন্তু বলছে ধর্ম, কিন্তু বলছে আপনাকে সাবধান হতে। এই যে বললেন, এটা খুব সূক্ষ্ম বিষয়, যে সে মানছে না, সে বিশ্বাস রাখছে, হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস তোমাকে রাখতেই হবে, বিইং এ মুসলিম। তো তুমি যদি এটা বিশ্বাস করো যে হ্যাঁ আল্লাহ পাক আছেন, তা আল্লাহ পাক তোমাকে অনেক বিধিবিধান দিয়ে দিয়েছে, তোমাকে চলার জন্য সাবধানতার পথও দিয়ে দিয়েছে। নবীগুলোকে প্রেরণ করাই হয়েছে মানুষকে সাবধান করার জন্য, এক ধর্মের দিক থেকে, সামাজিকতার দিক থেকে। এটাকে পরিষ্কার তোমরাই বলছো বা আমরাই বলি যে ইট ইজ, কোরআন শরীফটা হচ্ছে যে একদম পুরা লাইফ, কোড অফ লাইফ যেটাকে বলা হয়। এই কোড অফ লাইফের মধ্যে কিন্তু ডিটেলস বলা হচ্ছে। তাহলে সেখানে নবীজির হাদিসের মধ্যেও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এবং সাহাবীরাও পর্যন্ত বলেছে এই কথা। তাহলে একটা রোগ, একটা মহামারী, এটা কিন্তু একটা মহামারী। তো এই মহামারী গোটা বিশ্বে যেখানে কোটির পার হয়ে গেল মৃতের সংখ্যা, এই যে অবস্থাটা হচ্ছে, তুমি সাবধান হবা না? তাহলে তুমি সাবধান হতে গেলে কেন তুমি মসজিদে যাচ্ছ অথচ মাস্ক পরছো না? দূরত্ব বজায় রেখে নামাজ পড়া নিয়ে কথা হচ্ছে। একটু বলি, ওটা কোটি এখনো পার হয়নি, কোটি না, আমাদের কাছাকাছি 15 লক্ষ না, মৃতের সংখ্যা হচ্ছে যে 15 লক্ষ, 15 লক্ষ, হ্যাঁ কোটি না, 15 লক্ষ। আপনার আক্রান্তের সংখ্যা কোটি, হ্যাঁ আমি ভুল বলেছি। তো এই যে জায়গাটা এখন আমি দেখেন, ধর্মের দিক থেকে যদি আমরা বলি, খ্রিস্ট ধর্মের লোকেরা কিন্তু তারা মানছে, জি, হিন্দু ধর্মের লোকেরাও মানছে, মুসলিম ধর্মের লোকেরাও মানছে, কিন্তু কেউ কেউ মানছে, কেউ কেউ মানছে না। যেমন দিল্লিতে যে তাবলিগ জামাতের যে আক্রান্ত হলো, জি, এটা দেখেন একটু ভুলের কারণেই হোক আর যে কারণেই হোক, এটা একটা ঘটে গেল, একটা সমাবেশ থেকেই কিন্তু এটা সৃষ্টি হলো। আর এটাকে কেন্দ্র করে দেখেন ধর্মের উপরে দোষারোপ আসলো। এই ধর্মের উপরে দোষারোপ আসাতে কোনো ব্যক্তির ভুল, ধর্ম তো দায়ী না এখানে, ভুল তো ব্যক্তির। তাহলে এই ব্যক্তির ভুল, সে সমাবেশ করছে, সমাবেশ ডাকছে, সেখান থেকে করোনা আক্রান্ত হওয়াটাই স্বাভাবিক, বিজ্ঞান বলছে। আমি বলছি না, ডাক্তার ভালো বলতে পারবে যে এটা আক্রান্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক একটা সমাবেশের মধ্যে। আমরা বারবার করে বলছি, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলছেন, গ্রামীণ এলাকায় আপনার সব তো ফাঁকা ফাঁকা, আর এরা তো সব কাজে চলে যায়, যার যার মতো কাজে চলে যায়, ফাঁকা বসার সময় পায় না। বসার সময় পায় একটা, সন্ধ্যার সময় চায়ের দোকানে বা একটু একটু বসার জন্য। যার জন্য হচ্ছে কি, তাদের অবস্থানটা এরকম, আর তারা হচ্ছে কর্মঠ, তাদের জীবন ব্যবস্থা এবং যা কিছু, এটা যদি আপনি বলেন যে ধর্মীয় দিক থেকেও যদি আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন সৃষ্টি করেছেন যে তাদের অনেক রোগই হয় না। শুধু এই রোগ না, আমরা যারা শহরে বসবাস করি, যারা এসি রুমে থাকি,
যারা আমরা এতে থাকি আমাদের কিন্তু অনেক রোগ, কারণ হচ্ছে যে আমরা সেই নিয়মগুলো, আমাদের দৈহিক পরিশ্রমগুলো আমরা সেভাবে করি না, এবং আমাদের ডে টু ডে ওয়ার্কটা হচ্ছে দেখা যাচ্ছে সব ব্রেন ওয়ার্ক। তাহলে আমার তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি শহরে। এই জায়গাটাই হচ্ছে যে গুরুত্ব দিতে হবে। তাহলে শহরে আপনি ধর্মীয় জীবন পালন করেন স্বাভাবিকভাবে, ঠিক আছে, কিন্তু আপনি অত্যন্ত সাবধান হতে হবে, যেটা আপনি একজনকে আক্রান্ত করতে পারেন বা আপনি আক্রান্ত হতে পারেন। সব থেকে ভালো কথা আমি একটা বলি, এটা দিয়ে আমি আপনার এই প্রসঙ্গটা শেষ করব। আপনার কোনো করোনা হয়নি, হবেও না ধরে নিলাম, আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনার একটা হাঁচি আসলো, এই হাঁচিটা যখন আপনি দিচ্ছেন কোটি কোটি জীবাণুর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই ড্রপলেটের কথা বলছি, যেটা উনি ড্রপলেটের কথা বলছেন। তাহলে আমার পাশে যে আছে তার কাছে হচ্ছে আপনি হাতও দিতে পারেননি, দেননি, অভ্যাস নেই অনেকের, অনেকের কিন্তু অভ্যাস নেই। মাস্কটা খুব প্রয়োজন ছিল এই সময়। তাহলে এই সময় মাস্কটা আপনার জরুরি। রাইট। আবার যার গায়ে জ্বর আছে সেও কিন্তু মাস্ক পরে আসছে না। মজার ব্যাপার হলো এটা। তাহলে এখন এই যে জায়গাটা, এটাকে কি করে ঠিক করবেন? সচেতনতার জায়গায় যদি আসেন, তাহলে এখানে হচ্ছে যে আপনাকে বাধ্যবাধে ওই যে লকডাউনের সময় দেখা গেছে যে মসজিদে মসজিদে ডিবির লোক, পুলিশের লোক একটু যায় দাঁড়ায় আছে, ওদের ভয়ে মাস্ক লাগাইছে। এই ছাড়া তার উপায় নেই। আমি আপনাকে হ্যাঁ, বলেন। ইন্টারপ্রিটেশন করি হ্যাঁ, বলেন। যে মসজিদে মসজিদে পুলিশের লোক, ডিবির লোক তারা গিয়ে একটু মাস্ক পরছে কিনা এটা দেখছে। কারেন্ট সিচুয়েশনে মনে হয় এই কাজটা করা সরকারের ঠিক হবে না। না, কারেন্ট সিচুয়েশন না, লকডাউনের টাইমে কিন্তু এটা হয়েছে। আপনি এটা লক্ষ্য করছেন যে ইদানিং বিশেষ করে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ধর্মীয় ইস্যুকে ঠেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে, খুব মর্মাহত হওয়ার মতো ঘটনা এই দেশে। তো এরকম সময় যদি আমাদের ধার্মিক জনগণকে সরকার কোনোভাবে একটু কোনো কিছুর মাধ্যমেও যদি তারা মনে করে তাদের উপর প্রেশার আসতেছে বা বাধ্য করছে, ঘটনাটা আরো প্যাচ লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তো অনেক Sensitive বলেছেন। Sensitive। আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি অনেক কিছু জানেন যে সামটাইমস ভালোর জন্য হলেও সরকার ফোর্স প্রয়োগ করতে পারে না, আর যখন যেখানে ধর্মীয় ব্যাপারটা ইনভলভ সেখানে তো এটা খুবই না, এটা 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 খুব সেন্সিটিভ জায়গা, নিঃসন্দেহে একটা সেন্সিটিভ জায়গা। আমি বলছি যে লকডাউনের সময় আমরা দেখেছি, তখন কিন্তু তখন কিন্তু সেন্সিটিভ ইস্যু ছিল না, কিন্তু এখন গভর্নমেন্টের জন্য সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে। রাইট। যার জন্য এই সিচুয়েশনটা এখন গভর্নমেন্ট আর পারবে না, এটা ঠিক। আমি আপনার সাথে দ্বিমত না। ডাক্তার স্বাধীন, আমি আসলে যেটা জানতে চাই এখন, এই যে আমাদের এখানে জিন এক্সপার্ট মেশিন আছে মেহেরপুরে, কুষ্টিয়াতে আমরা পিসিআর মেশিনে করছি, মানে টেস্ট করছি, এর সাথে সংযুক্ত হলো অ্যান্টিজেন টেস্ট। এখন এই যে এই অ্যান্টিজেন টেস্ট, পিসিআর মেশিন, জিন এক্সপার্ট, ইদানিংকালে যেটা লক্ষ্য করছি যে সাধারণ মানুষও আপনাদের বক্তব্যকে কেন্দ্র করে এই জিন এক্সপার্টের যে পার্সেন্টেজ, যে রেশিও, এটা পিসিআর মেশিনের চেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। কুষ্টিয়াতে পিসিআর মেশিনও আমাদের এই যাচ্ছে, নমুনা পাঠানো হচ্ছে। এর সাথে সংযুক্ত হলো অ্যান্টিজেন। এই তিনটার মেশিনের যে পরীক্ষা, এর পরেও এটা আমার হয়তো আধা ঘন্টার মধ্যে অ্যান্টিজেন আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি। এটা সংযুক্ত হলো নতুন, আজকে সংযুক্ত হচ্ছে মেহেরপুরে সহ 10টা জেলায়। এই মানুষ তারপরেও করছে না, আমি যতটুকু তথ্য নিই, টেস্ট করছে না, একদমই টেস্ট করছে না। এটার কারণে আমাদের হয়তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে মেহেরপুর কিছুটা নিরাপদ আছে। হ্যাঁ, এই কারণেই বলছি। তা আপনার সাজেশনটা কি, বা এটা সম্পর্কে যদি সামগ্রিক টেস্ট নিয়ে যদি আপনি একটু কথা বলেন। পিসিআরের কথা তো দেশের মানুষ সব জেনে গেছে। জি। আর আপনি যে জিন এক্সপার্টের কথা বলছেন, পিসিআর আর জেন এক্সপার্ট অনেকটা কাছাকাছি। ওরা দুজনই মূলত ভাইরাল ডিএনএ নিয়ে কাজ করে, মানে এটা ভাইরাস আছে কিনা তার ডিএনএটাকে আইডেন্টিফাই করে এটি অ্যাকচুয়ালি কোন ভাইরাস, এই ভাইরাসটি তার একটা বাইর করে। দুটো একই ধরনের মেশিন, অনেকটা সিমিলার আছে তাদের প্রসিডিউরে। আর যেটা অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, দ্রুত 30 মিনিটের মধ্যে রেজাল্ট, এটা নিয়ে তো 1 বছর ধরে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আসে না, বিভিন্ন, আপনারা তো জানেন এর সাথে কিছু রাজনৈতিক ব্যাপার স্যাপারও জড়িয়ে পড়েছিল। তো অ্যান্টিজেন টেস্টটা আমরা যারা চিকিৎসক, আমাদের মধ্যেও যথেষ্ট বিভেদ আছে এই ইস্যুটা নিয়ে, যে অ্যান্টিজেন টেস্টকে জনগণ পর্যায়ে করতে দেওয়া হবে কি হবে না, বা পিসিআর এর ব্যাপারটা কি করা হবে। আপনারা জানেন যে পিসিআর কিন্তু খুব একটা ব্যয়বহুল টেস্ট। একটা ব্যক্তির স্যাম্পল পরীক্ষা করতে গভর্নমেন্টকে প্রায় 2000 টাকা গুনতে হয়। আচ্ছা।
মানে আপনি হয়তো একটা স্যাম্পল দিলেন, কিন্তু গভর্নমেন্টকে কিন্তু 2000 টাকা, টাকাটা তো কেউ না কেউ দিয়েছে। আপনি পিসিআর একটা কিট অনেক মানে অনেক প্রাইস কিটটা, এই কিটটা তো কাউকে না কাউকে কিনতে হচ্ছে, গভর্নমেন্ট কিনছে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি দেখলেন আজকে, আপনি মাঝে মাঝে তো ওই যে আপনার ফেসবুকে দেখি যে আজকে মেহেরপুরে কতটি পরীক্ষা হয়েছে, আজকে আপনি বলেন। আজকেও পরীক্ষা হচ্ছে ইয়েতে কতটি? 13টা নমুনা পাঠানো হয়েছে। আপনার হচ্ছে 13টি পরীক্ষা হয়েছে। আমি যদি অ্যাভারেজ 2500 করে ধরি, তাহলে আপনার 13টি পরীক্ষাতে আজকে 30,000 টাকা গভর্নমেন্ট খরচ করেছে। ঠিক আছে, কোনো পজিটিভ কিছু আমরা পাইছি না, আজকে এখনো রেজাল্ট এখনো পাওয়া যায়। যাই হোক, আমাদের এখানে মোট যে ইয়েটা আপনাকে আমি বলতে পারবো, গতকালকে পর্যন্ত আজকের এই 13টা ধরে আমার 5053 আর এই 13, হ্যাঁ, এটা হচ্ছে মোট 5066টা নমুনা আমরা এই পর্যন্ত মেহেরপুরে পরীক্ষা করেছি। তো যেটা বলছিলাম যে পিসিআর যে টেস্টটা, এটা কিন্তু ব্যয়বহুল। এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আমরা কিন্তু বারবার গতবারই কথাটা উঠতেছিল যে সরকার যথেষ্ট পরিমাণে পরীক্ষা করছে না, সরকার যথেষ্ট পরিমাণে সেন্টার রাখতেছে না, স্যাম্পল কালেকশন করতেছে না। সরকারের উপর কিন্তু আমরা কিছু হলে দেখবেন যে ব্লেমটা সরাসরি সরকারের উপরেই দিয়ে। কিন্তু আমরা কি চিন্তা করেছি যে এই যে টেস্ট ক্যাপাসিটিটা রানিং করার জন্য গভর্নমেন্টকে কত টাকা দিতে হচ্ছে, এই টাকাটা কোত্থেকে আসতেছে? আমাদের মতো একটা দেশ যেখানে অর্থনীতি যথেষ্ট ভঙ্গুর, সেরকম একটা জায়গাতে গভর্নমেন্ট কিভাবে এটা মেনটেন করছে? তো আমরা শুরু থেকে যেটা বলছিলাম যে অ্যান্টিজেন টেস্ট করা হবে কি হবে না, করলে এটা কি স্পেকট্রামে করা হবে। আমরা কিন্তু সবসময় বলেছি যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাটা করা হোক। আপনি একটা স্ট্রিপ একটা ডিভাইস, যেটা কিন্তু খুব ব্যয়বহুল। আমি এখন পিসিআর এর সেন্সিটিভিটি হাই, সবচেয়ে হাই। মানে আমি পিসিআরটা করলে আমি শিওরলি যদি বলি এটা কোভিড-19, আমরা কিন্তু শিওরলি মোটামুটি ধরে নিই এটা কোভিড-19। কিন্তু অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে কিন্তু একটু রেজাল্ট তারতম্য হতে পারে, ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ আসতে পারে। কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু দেশের রিসোর্সটাকে রক্ষা করতে পারি এবং এই রিসোর্সটাকে আরো ইফেক্টিভলি কাজে লাগাতে পারি। আমি 10 জনের অ্যান্টিজেন টেস্ট করলাম, করার পরে যারটি পজিটিভ পেয়েছি তার স্যাম্পলটা আপনি পাঠিয়ে দিলেন পিসিআর করতে, এবং রোগটিকে আপনি আইসোলেশনে বা একদম এটাই তা মানে স্ট্র্যাটেজিটা কিন্তু এটাই। এবং এটা কিন্তু 1 বছর থেকেই আলোচনা হচ্ছিল যে এরকম ব্যবস্থা নেওয়া হোক। কারণ জার্মানির মতো কিন্তু কিছু দেশ তারা পাড়াতে বুথেও কিন্তু আপনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। তো পরে হলেও বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ডিপার্টমেন্ট সবারই মিলে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এটা একটি ভালো সিদ্ধান্ত। আজকে অবশ্যই আমাদের মেহেরপুর জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক ডক্টর রফিকুল আলম উনি বলছিলেন যে এই যাদের যে আজকে 3টা দিয়ে শুরু হয়েছে মেহেরপুরে, এই 3জনেরই নেগেটিভ, কিন্তু উনি বলছেন যে আমরা এটা পিসিআর এ পাঠাবো ফের, যে আমাদের অ্যান্টিজেনটা কতটুকু কারেক্ট হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আমি এর সাথে সম্পূরক একটা প্রশ্ন করে আপনাকে এই লাইন শেষ করবো। সেটা হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র ভারত, অনেকের এই ধরনের একটা প্রশ্ন আছে। একই জলবায়ু, একই আবহাওয়া, হ্যাঁ, একই খাদ্যাভ্যাস, সমস্ত কিছু থাকার পরেও ভারত 3য় সর্বোচ্চ মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাও র্যান্ডাম মানে চলছে। আমরা তার একদম নিকটতম প্রতিবেশী। এই পার্থক্যটার কারণটা কি আসলে, কি মনে হয় আপনার? প্রথম ইভেন পশ্চিম বাংলা সহ ভারতের জনসংখ্যা পৃথিবীতে কততম? জনসংখ্যার দিক দিয়ে ভারত জনসংখ্যা সম্ভবত 3য়। তো একটা দেশ জনসংখ্যার দিক দিয়ে যদি 3য় হয়, তাহলে তো আক্রান্ত তো 3য় হতেই হবে, তাই না? এটা তো একটা কমন সেন্স। কিন্তু একটা ব্যাপার আছে, না 2য় মনে হয়, 2য়। ভারতের সাথে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্যাপার আছে। 2য়ই তো হবে, চীনের পরেই তো হবে 2য়। ভারতের সাথে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একটি ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, হয়তো আমাদের কাছে মনে হয় ভারতে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, অনেক আরো ভালো ডাক্তার রয়েছে, কিন্তু সার্বিক হেলথ স্ট্যাটাস, একটা দেশের সার্বিক হেলথ স্ট্যাটাস কিন্তু ভারতের চেয়ে বহুগুণ বাংলাদেশ আগে। আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গ্লোবাল ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সে কিন্তু বাংলাদেশ 57 বা 47-এর কাছাকাছি, এবং ইন্ডিয়া কিন্তু 90 পরে। মানে একটা দেশের সার্বিক পপুলেশনের হেলথ সেফটিতে একটা রাষ্ট্রের যে অবস্থা, সেদিক দিয়ে কিন্তু ভারতের চেয়ে বাংলাদেশ অনেক আগে। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের হেলথ স্ট্রাকচার আর হেলথের আপনার সফলতা ভারতের চেয়ে অনেক বেশি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখেন এই কোভিড মহামারীতে বাংলাদেশ সরকার কিন্তু তার সর্বোচ্চ কিছু দিয়ে কাজ করেছে। আপনি যদি লক্ষ্য করেন, দেখেন যেভাবেই নেন না কেন, এদেশের ডাক্তার কিংবা অ্যাডমিন কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, এরা কিন্তু গত এই 6, 7, 8টা মাস কিন্তু কেউই ঠিক মতো তার ফ্যামিলি পায়নি, সবাই কিন্তু কাজ করছে।
ভারতে কিন্তু এতটা ইফেক্টিভলি এবং এতটা ইয়েভাবে কিন্তু সরকারের বিভিন্ন উদ্যোগ দেখা যায়নি বা ফিল্ডের কাজও পাওয়া যায়নি। এটা একটা কারণ হতে পারে। করোনা ভ্যাকসিন আবিষ্কারের জাদুকরেরা পশ্চিম অঞ্চলের একটি খবর। করোনার ইয়েতে আমাদের সেই করোনা নিয়ে যদি আরেকটু কথা বলি, ভ্যাকসিন আসার আগ মুহূর্ত পর্যন্ত প্রি ভ্যাকসিন হচ্ছে মাস্ক, যে আপনাকে এই মাস্কটাকেই ভ্যাকসিনের চেয়ে গুরুত্বপূর্ণ একটা মেজার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা সেই মাস্কটা এখনো পড়াতে পারিনি, সেই অর্থে পড়াতে পারিনি। তবে আলোচনাটা ওখানে রাখতেই চাই যে আপনি যখন এই রাস্তায় এসে একজনকে জরিমানা করছেন মোবাইল কোড করে, অথবা কোনো কোনো সমাজকর্মীরা তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে কিছু মাস্ক কিনে তারা সরবরাহ করছে, সচেতনতার কাজ করছে, ঠিক তার বিপরীত মাঠগুলাতে দেখা যাচ্ছে হাজার হাজার দর্শক খেলা দেখছে। বাজারে হাটে কোনো ধরনের কোনো সেফটি মেজার সেখানে নেওয়া হয়নি। তাহলে ওই জায়গাগুলোকে জারি রেখে আপনি রাস্তায় শুধুমাত্র একটা ইয়েকে আপনি ইয়ে করবেন, মোবাইল কোড করবেন, এটা একটা স্ববিরোধী ভাবনা। আর এটা করে আসলে লাভটা কি? তাহলে আপনাকে তো সভা সমাবেশ, খেলাধুলার এই ধরনের গ্যাদারিং, এগুলাকে তো আসলে আপনাকে বন্ধ করতে হবে। তো এইটা যদি বন্ধ না করেন তাহলে কিভাবে আপনি কি করবেন? এটা এই প্যান্ডেমিকে আপনি যেটা প্রশ্ন করছেন বা বলছেন, প্রশ্নটা আসাই স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। ডাক্তার স্বাধীন যেটা বললেন এতক্ষণ, যে গভর্নমেন্ট খুব চেষ্টা করছে, গভর্নমেন্ট চেষ্টা করছে বলেই আপনার সার্থকতা কিছুটা আমাদের এখানে আছে, কন্ট্রোলটা আছে, প্যান্ডেমিকটা অনেকটা কন্ট্রোলে আছে, এটা ঠিক। পাশাপাশি গভর্নমেন্ট কত দিক সামাল দেবে? শিক্ষা বিভাগ যেমন ধরেন টোটালি বন্ধ রেখেছে একমাত্র কোভিড-19 কারণে। কেউ কেউ অবশ্য একটু বন্ধ খুঁজছে, যের মধ্যে পলিটিক্সও আছে। ইট মিনস যে যদি ছাত্ররা আবার চলে আসে, এখন ছোটোখাটো আন্দোলন হচ্ছে, এগুলো বড় সড়ো হয়ে যাবে, এটাও একটা চিন্তা ভাবনা আছে। এটা দুর্মুখেদের কথাবার্তা আর কি। রাজনীতির একটা, রাজনীতির ভিতরে রাজনীতি থাকেই, সুচিন্তিতদেরও হতে পারে, অসুচিন্তিতদেরও হতে পারে। আমরা এখন এই জায়গাটায় আসি যে ভ্যাকসিন, বাংলাদেশ গভর্নমেন্ট ভ্যাকসিনের কথা চিন্তা করতেছে। আর ভ্যাকসিনের একটা মজার ব্যাপার আছে, আজকে আমার মনে হয় আপনিও দেখেছেন, আজকে আমি খবরটা দেখলাম, বিবিসি বলছে যে এই অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, এটার যেটা ভুল ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটাই 90% কাজ করছে। আচ্ছা, আর যেটা মানে কারেক্ট হিসাবে ধরে নেওয়া হয়েছে সেই ভ্যাকসিনটা ডাক্তার ভালো বলতে পারবে। আমি আজকে দেখলাম খবরটা সকালবেলায়, আমি বলছি যেটা তো মজার ব্যাপার, মানে ওনারা যে ভ্যাকসিনটাকে টেস্ট করেছেন সেটা বিশেষজ্ঞরা বলছে ওটা আমাদের ভুল টেস্ট হয়েছে, মানে ভ্যাকসিনটা ভুল ডোজের ভ্যাকসিন গিয়েছে, কিন্তু ওইটারই রেজাল্ট 90% পারফেক্ট। আমরা যেটা ইউকের কথা বলছি, ইউকের কথা বলছি, ইউনাইটেড কিংডমের। এটা তাহলে ওই রেনেটা যেটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটার প্রবলেম। ফাইজার সরি, রেনেটা বলছি, ফাইজার করেছে। ফাইজারের। তা এখন দেখা যাচ্ছে যে ওইটা ঠিক আছে। তা এখন ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে, ভ্যাকসিন হচ্ছে যে সুদূর পরাহত। আমাদের দেশে ভ্যাকসিন আসতে গেলে কতশো কোটি ডলার আমাকে দিতে হবে, সেটার জন্য গভর্নমেন্ট চিন্তিত। গভর্নমেন্ট একটা চুক্তি করেছে এবং চুক্তি করে রেখেছে যে আগামী আমাকে নিতে হবে। এটা নিয়েও ইন্টারন্যাশনাল একটা পলিটিক্স আছে। এটা নিয়েও বলা হয়েছে যে বাংলাদেশে ভ্যাকসিনটা কখন আসবে কখন আসবে না, এটা এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছে না। আবার ভ্যাকসিন দেওয়া হয়ে গেলেই ওটা যে আসবে এত তাড়াতাড়ি আমরা পেয়ে যাব, এটারও খুব সুদূর পরা হতো। মানে আসছে, কিন্তু 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা অ্যালটমেন্ট আছে। ওরা বলেছে যে ওরা একটা অ্যালটমেন্ট দেবে, কিন্তু এটা ওইভাবে আসতে এখনো সময় লাগবে। কারণ ভ্যাকসিনটার রেজাল্টটা পারফেক্টলি না হওয়া পর্যন্ত পারমিশন দেবে না যে তুমি এটা ম্যাসিভ লেভেলে যাও। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আপনার দেখেন যে আপনি বলছেন যে প্রতিরোধের জন্য মাস্ক কিন্তু ব্যবহার কিছুটা বেড়েছে। আজকে আমি একটা বাজার যাচাই করছিলাম, একটু বেড়েছে। গত মাসে আমি মাস্ক কিনেছি 1 বক্স মাত্র 90 টাকা। দোকানদারকে বললাম তুমি তো বেশ সস্তায় দিচ্ছ, ব্যাপারটা কি? তাহলে বিক্রি কম হচ্ছে তো।
তোমার কেনা কথা করবো না, আমি 75 টাকা করে কিনছিলাম, তা আমার 80 টাকা, আপনাকে 90 টাকা 15 টাকা লাভ থাকলেই আমার হবে এক বক্সে, তাহলে ভালোই তো লাভ করো। তো এগুলো কিন্তু 2 টাকা করে বিক্রি হতো প্রথম দিকে। আজকে আমি কত কিনছেন? হ্যাঁ কিনতে গেলাম 120 টাকা। তখন আমি বললাম, চাহিদা বেড়েছে। ব্যাপারটা কি? তো বললো ভাই মাস্কের চাহিদা কিন্তু একটু বেড়েছে। তাহলে প্রতিরোধের মাত্রাটা বাড়ছে, কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন আশাতীতভাবে বাড়ছে না। আশাতীত বলতে আমরা চাচ্ছি যে বাজারে যারা ঘুরছে তাদের প্রত্যেকের মুখেই মাস্ক থাকুক। কারণ ডাক্তারের যে ভাষাটা বলছেন, ওনারা বিশেষজ্ঞ মানুষ, ওনারা ভালো জানেন যে এই যে বাজারের জনসমাগমে আমাদের কিন্তু বাঙালির একটা স্বভাব আছে, ভাই গো বলে কাছে গিয়ে মুখটা নিয়ে সুন্দর করে কথাটা বলি, বাড়ির সব ভালো তো, এই যে কথাটা জিজ্ঞাসা করছি, কিন্তু ভাই জানে না যে ভাইয়ের ভিতরে কি আছে, এ ভাইও জানে না আমার ভিতরে কি ঢুকছে। এই যে আমাদের সম্পর্ক, বাঙালি কিন্তু খুব অতি আপন হয়ে কথাবার্তা দ্রুত বলে, আপন। খুব আপন হয়ে কথাবার্তা বলে। বাজারে গেলে এই মাছটা কত, আরেকজনে গার্ড দিয়েছে, এই মাছটা কত। এই যে দৃশ্যটা আমরা চাচ্ছি যে এই জায়গাটায় অন্তত পক্ষে প্রত্যেকে মাস্ক পরে আসুক, এই প্রতিরোধটা আমাদের খুব জরুরি। ভ্যাকসিন আমাদের দেশে আসলেও ডাক্তার যেটা বলেছেন এটা ঠিক, যেটা তথ্য এসছে যে হ্যাঁ গভর্নমেন্ট এটার ব্যাপারে চুক্তি করেছে এবং এটা আসবে 3 কোটি বাংলাদেশে, সত্য। কিন্তু আপনার ওই ভ্যাকসিন 3 কোটি, 18 কোটির দেশে 3 কোটি। আপনি আবার প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে, বলা হয়েছে, এটা কিন্তু একটা নীতিমালাও কিন্তু তৈরি এটা তো হয়েছে। হবে 1.5 কোটি মানুষের জন্য। 3 কোটি যদি হয়, এটা তো ডাবল ডোজ দিতে হয়, তাই না? একটা হ্যাঁ, নির্দিষ্ট একটা ডাবল interval-এ, ডোজে, ডাবল ডোজে তাহলে যাবে। 1.5 কোটি মানুষ পাবে সেটা। আপনার 1.5 কোটি মানুষ পাবে, কিন্তু সেটাও আবার ক্রাইটেরিয়া ভাগ করা হ্যাঁ, হচ্ছে। সেটা ঠিক আছে। ক্রাইটেরিয়া ভাগ করা হচ্ছে এবং এই ক্রাইটেরিয়া 60, 65 এই মানে 2 অ্যাম্পুল সব এটা কভার করছে। যাই হোক, আমরা এই জায়গাটা যদি আমরা এখন আসি, তা আমাদের প্রতিরোধের জন্য সরকারকে, যেটা কিছুক্ষণ আগেই ডাক্তার বলছিল যে না এটা সরকারের জন্য, সে কি পজিশন, ধর্মীয়, আমরা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী, এটা ঠিক আছে, এবং কিছু কিছু বিষয় আছে সেগুলোকে আমরা সলিডভাবে মেনেও নিচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেককে ধর্মীয় অনুভূতি, যেমন ধর্মীয় জায়গা থেকে প্রত্যেককে যেমন বলতে হবে। ইসলামিক ফাউন্ডেশন আছে না, ইসলামিক ফাউন্ডেশন তার দায়িত্ব নেবে যে সে প্রতিটা মসজিদের ইমামকে অনুরোধ করে বলে দেবে যে ধর্মীয় বিধান অনুযায়ী আপনি দয়া করে সাবধান হয়ে আসেন, ধর্মীয় বিধান অনুযায়ী আপনি আসেন, তারা কি মুখে একটু মাস্ক দিয়ে আসেন। যেটা আমি ডাক্তার স্বাধীনের মানে বিকল্প পথটা দিচ্ছি। আমি এখানে একটু Government সম্পূরক কে। কথা আপনাকে বলবো। হ্যাঁ, বলেন, সেটা বলেন। হচ্ছে যে সামাজিক কিছু সংগঠন তারা নিজের থেকে মাস্ক আমি ওই কথাটা যাচ্ছি, আপনার ওই কথাটা যাচ্ছি। এবং তারা বলছে আপনারা যারা স্মোক করেন 1 প্যাকেট ব্যানসন না কিনে 1 প্যাকেট করে মানে মাস্ক নিয়ে দিয়ে দেন, একটু দেন, তাহলে হবে কি এই অ্যাওয়ারনেস আপনার অংশগ্রহণটা দেখে বা মাস্কটা বিনা পয়সায় দিয়ে আপনি অন্তত অভ্যস্ত করাতে সাহায্য করবেন। সেক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু খুব জরুরি আসলে। এটা একান্ত জরুরি এই জায়গাটায়। Awareness-টা খুব এটা জরুরি হচ্ছে যে আমাদের, আমি কিছুক্ষণ আগেই বোধহয় বলছিলাম যে বুদ্ধিজীবী সহ আমাদের সকলকেই সচেতনতার দায়িত্বটা মাঠে নামতে হবে, নিতে হবে। একদম তাই, একদম এটা যদি নিতে পারি তাহলে আপনার প্রতিরোধ করাটা সম্ভব হবে। একদম তাই। ডাক্তার আমি একটু স্বাধীন, হাত তুলি, নিজ হ্যাঁ, থেকে হাত তুলি। কারণ হ্যাঁ, বলেন। আপনাদের দুইজনের ভ্যাকসিন নিয়ে কথা শুনতেছিলাম, আমি ডাক্তার, আমার সামনে দিয়ে একটু ভুল, একটু বাকি, না না সে তো বটে, না, এটা তো রিকগনাইজ করেই নেব। মানে আমাদের ভুল থাকতেই পারে, আপনি বলুন। আমার হচ্ছে যেতে দেওয়াটা ঠিক হবে না, হ্যাঁ, এটা ঠিক ভুল মেসেজ যাবে। আপনি একটা ভালো কথা বলছেন যে প্রি ভ্যাকসিনেশন হচ্ছে মাস্ক। আমি এটা একটু মডিফাই করি আগে প্রথমে। ঠিক আছে, সঠিকভাবে মাস্ক পরা, তাই হচ্ছে প্রি ভ্যাকসিনেশন বলতে পারেন। আচ্ছা, মাস্কটা সঠিকভাবে পড়া মানে আমি কেন বলছি যে আজকে যদি আপনি 100 জনকে মাস্ক পরতে দেখেন, 100 জনের মধ্যে 95% মাস্কটা ঠিকভাবে পরেন। ঠিকভাবে মানে কি, মানে আপনি ঠিকভাবে মুখে লাগাননি, ব্যাপারটা এরকম না। মাস্কটা আমার মুখে ছিল, আমি কিছুক্ষণ পরে একটু ফাঁকা পেলাম, মাস্কটা পরলাম, খুলে হাত দিয়ে ভাঁজ করে শার্টের পকেটে রাখলাম, রাখার পর একটু চা খেলাম, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, আবার চলার সময় আবার মাস্কটা নিয়ে তারপরে আবার রওনা দিলাম। তাহলে আসলে এই মাস্ক পরাটা সে আসলে কোনো লাভই হলো না, বরং তার নিজের আক্রান্ত হওয়ার চান্সটা বেড়ে গেল। কারণ ওই মাস্কটা রেখেছিল একটা চেয়ারে, একটা টেবিলে, একটা আরেকটা জায়গাতে, ওখানেও তো এটা করোনাটা থাকতে পারে। তো সেই হিসাবে আমি যদি বলি, যতদিন, যেহেতু প্রথমে কথা হলো 1.5 কোটি না 3 কোটি ভ্যাকসিন, যতদিন একটা স্টেবল ভ্যাকসিন পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত
আপনার সঠিকভাবে মাস্কটা পরা এবং স্বাস্থ্যবিধি মানা। মাস্কের সাথে আপনার এটা হাতটা- অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতটা- কথা বলেছেন। দেখেন আপনি বাজারে আর কিছু করতে, আপনি যেতে হচ্ছে বাজারে, আপনি সুন্দর করে মাস্কটা পরে যান, পুরো টাইমটাতে মাস্কটা খোলার দরকার নেই। বাজারটা করে আসেন, বাসাতে একটু নিরাপদে রেখে ভালো করে হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলেন, সম্ভব হলে গোসল করে ফেলেন, গোসল করে আসেন। দেখেন আপনি কিন্তু এই সামান্য কাজটুক করে কিন্তু আপনি 90% সেফটির কাজ করে ফেলেছেন। মানে এটা একটা আমাদের ছোট ভাবে একটা প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু আমাদের Right. মধ্যে এটা নাই। আর এবার ভ্যাকসিন নিয়ে যেটা বলতেছিলাম, আমি আপনাকে একটু আগে করি, আপনি বলছিলেন যে ভুল ভ্যাকসিন কাজ করেছে, এরকম এরকম কথা। না, আজকে আছে রিপোর্টটা। না না না, আমি রিপোর্টের দিকে যাব না। হ্যাঁ, বলেন আপনি বলেন। রিপোর্টটা সেটা হচ্ছে কোভিড-19 পরে এই ভ্যাকসিন নিয়ে প্রচুর লেখালেখি করেছে মিডিয়া, প্রচুর। ওখানে ভ্যাকসিন হচ্ছে, ওখানে ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন চলে আসছে, আর কিছুদিন দেখবেন আপনি যদি লক্ষ্য করেন, এসছে বহুত রিপোর্ট এসছে। ব্যাপারটা হচ্ছে এই নিউজগুলো অধিকাংশ ছিল আপনার টিআরপি পাওয়ার একটা প্রক্রিয়া। ফলে মানুষ বারবার একটা মিথ্যা আশায় পড়েছে যে আর তো এক মাসের মধ্যে চলে আসছে, 2 মাসের মধ্যে চলে আসছে, কারণ আমরা তো সবসময় ডুবন্ত মানুষ যেমন একটা কিছু খুঁজে ফেলি। তো ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে এটা একটা কমপ্লেক্স জিনিস, হুট করে একটা ব্যাপার থেকে একটা সিদ্ধান্ত করা পসিবল না। তবে যেটা বলতে চাই, ডেঙ্গু অনেক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে, এইচআইভি দাপিয়ে বেড়াচ্ছে, দেখেন ভ্যাকসিন কিন্তু নাই। কিন্তু ইতিমধ্যে জাস্ট 1.5 বছরের ব্যবধানের মধ্যে বিজ্ঞানীরা বলছে যে আমরা করোনা ভ্যাকসিনের কাছাকাছি চলে আসছে, এবং ফেজ 3 ট্রায়ালও তারা শুরু করেছে, এবং ভ্যাকসিন বাংলাদেশের মতো বিভিন্ন দেশে আসতেছে। তার মানে হচ্ছে, আমি যদি আপনাকে বলি, 5 বছরের রেগুলার কাজকে সারা পৃথিবীর বিজ্ঞানীরা 1 বছরের মধ্যে করে ফেলেছে। এটার জন্য সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বলেন, বিজ্ঞানী বলেন, মানব জাতির একটা সম্মিলিত প্রয়াস। এই জন্যই কিন্তু এই যে 1 বছরের মধ্যে আমরা একটা ভ্যাকসিনের কিন্তু আশা দেখতে পাচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে কি, কারণ সায়েন্টিস্টরা, ডক্টরস কিংবা যারা এপিডেমিওলজিস্ট, তারা কিন্তু বুঝতেছে যে করোনাটা কত বড় একটা ডেঞ্জারাস, এবং এটা আমাদের জন্য একটা মানে কি একটা গণবিলুপ্তির মতো একটা সিচুয়েশন দাঁড় করাতে পারে। তো সেই হিসাবে ভ্যাকসিনটা আসলে আমরা দ্রুতই আসছে, এবং আশা করা যায় যে করোনার এই মানে এই ডেঞ্জারাস জায়গা থেকে মানব সভ্যতা আগিয়ে আসবে। কিন্তু ওই যে ভুল ভ্যাকসিন, আমি ডাক্তার সাহেব, আমি আপনাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি, সেটা হলো যে আজকে ডেইলি স্টার কোনো ফালতু রিপোর্ট ছাপে না, এ পর্যন্ত তাদের রেকর্ডে নেই। ঠিক আছে, ভ্যাকসিন কবে পাবো এবং অক্সফোর্ড ভ্যাকসিনের ভুল ডোজ, এটা আমি মেহেরপুর টাইমসে ছেপেছি আর কি, আচ্ছা, এটা আমি ফেসবুকে চালাই। বায়োমেডিক্যাল সায়েন্স গবেষক ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর খন্দকার মেহেদী আকরাম বিশ্লেষণ করেছেন সঠিক ডোজের কার্যকারিতা 62%, আর ভুল ডোজের কার্যকারিতা 90%। এটাই ইন্ট্রো, এটাকে বলা হয় আমরা সংবাদের ভাষায় বলি ইন্ট্রো, শুরুটা। তাহলে ফলে ভুল ডোজ এখন লাকি ডোজ, এটা বিশ্লেষণ করছে আমাদের বাংলাদেশি বিজ্ঞানী, এবং তিনি লন্ডনে বসে করছেন, এবং তিনি একজন অক্সফোর্ডের বিজ্ঞানী। আচ্ছা, না আপনি ওই যে ভুল ভ্যাকসিন ভুল ডোজ কথা কিন্তু এক না, বুঝতে পারছেন তো? মানে আমি কেন ব্যাপারটা, না, ভুল ভ্যাকসিন আমি বলেছি, ভুল ভ্যাকসিন ভালো ডোজ। হ্যাঁ, মানে আমাদের এই সংবাদের যে মানে শিরোনাম তৈরি করা, সেইটা যে মিসগাইড হয়েছে। হ্যাঁ, সেটা উনি তবে misguided। একটা জিনিস হচ্ছে কি জানেন, যে আসলে ডোজটা তো আসলে অ্যাডজাস্ট করতে হবে একটা। এটা ডিটেলস রিপোর্টটা তো আমার পড়ার সময় হলো না, কারণ এটার ভিতরে যেটা আমি পড়েছি সেটাতে পরিষ্কার বলছে যে এইটা ডোজটা যখন টেস্ট করা হয়, এই টেস্ট করতে যেয়ে দেখা গেছে যে যেটা আমরা পারফেক্টলি করে মনে করছি যে এই ডোজটাই ওইটা কম কাজ করে। কন্ট্রোল করছে, ওটা কম কাজ করছে, কিন্তু যেটা আমরা প্রথমে মনে করছি আমাদের এটা বহু রিপোর্ট হয়েছে এটা নিয়ে আপনার বিবিসি, সিএনএন সবাই রিপোর্ট করেছে, এবং ওই সায়েন্টিস্ট, ওদের তো আমাদের মতো রিপোর্ট আপনারা তো রিপোর্ট না, করেন না, সেটা বটেই, সেটা ওদের একদম সায়েন্স ভিত্তিক যে রিপোর্টটা হবে, তাকে সায়েন্টিস্ট লেভেলের একজন লোক হইতে হবে, মানে ওই ব্রেনের লোক দিয়েই তাকে ওই কাজটা করে। ভুল বুঝাবুঝিটা হয়েছে, সেটা হচ্ছে ভুল ভ্যাকসিন না, ভুল ডোজ। হ্যাঁ, ভুল ডোজ, হ্যাঁ ভুল ডোজ। তবে এটা কিন্তু পসিবল, কারণ হচ্ছে ধরেন একজন আমেরিকানের বডির মেটাবলিজম, ইমিউনিটি বুস্টিং, এটা আর আমার একটা সাবকন্টিনেন্টের মানুষের মেটাবলিজম, হ্যাঁ, এটা হতেই পারে, এটা ফলে ডোজিংটা কিন্তু আপনার এক একটা অঞ্চলের জন্য ডোজিংটা ডিফারেন্ট হতে পারে। নির্ধারণ করা টাফ ব্যাপার, ডিফারেন্ট হবে। এটা ডিফারেন্ট করতে পারে। ডাক্তার সজীব, আমি এর সাথে একটু জানতেই চাই আপনার কাছে যে যারা করোনায় আক্রান্ত হলো, সেই ক্ষেত্রে বলতে পারেন যে আমিও করোনা আক্রান্ত, আমি পেশেন্ট ছিলাম। তো আমাদের
আমরা সেই অণুজীবের সাথে হয়তো আমার শরীর যে যুদ্ধটা করেছে অণুজীবটা হেরে গেছে, যার কারণে আমি হয়তো সুস্থ আছি। সে যদি বিজয়ী হতো তাহলে তো আমি মাটির নিচে চলে যেতাম। প্রশ্ন হচ্ছে যে আমার এই ইমিউনিটিটা কতদিন থাকবে, বা যারা আসলে এই আক্রান্ত থেকে উঠলেন তাদের এই ইমিউনিটি পাওয়ারটা কতদিন, বা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা, মানে আপনি যেভাবে ব্যাখ্যা চান্দু করবেন ভাই, আসলে আপনি জানেন। করোনা বিজয়ী মানুষ, করোনা থেকে ফিরে আসছেন, আপনাকে অভিনন্দন আমাদের পৃথিবীতে। তবে এটা আসলে এটা একটা কনফিউজিং কথা এই মুহূর্তে। কারণ আমার কাছে এখনো পর্যন্ত ওই রকম কোনো ইনফরমেশন নাই যে ফিক্সলি আপনাকে বলতে পারে যে আপনি করোনা থেকে মুক্ত হয়েছেন, আপনার আর করোনা হবে না, কেউ বলতে পারছে না। ইভেন আপনি করোনা হয়েছে, হওয়ার পরে আপনি এখন সুস্থ, ঠিক কতদিন আপনি সিকিউরিটি পাচ্ছেন এটাও বলা যাচ্ছে না। মূল ব্যাপারটা নির্ভর করে যখন আপনার বডিতে একটা ভাইরাস ঢুকেছিল তখন আপনার বডি একটা অ্যান্টিবডি তৈরি করেছে। অ্যান্টিবডি একটা লেভেল আছে, এত লেভেল পর্যন্ত থাকলে আপনি ইমিউন, লেভেলটা কমে গেলে আপনি আর ইমিউন না। ভ্যাকসিনটা করার সময় সেটা হচ্ছিল যে একটা ভ্যাকসিন দিয়ে তারা দেখছে যে অ্যান্টিবডি কতটা এটা রাইজ করতেছে, দেখছে ভালো রাইজ করতেছে, লং টাইম থাকতেছে, তার মানে সে ঠিক আছে। কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, কিংবা অ্যান্টিবডিটা পারচেস করতে পারতেছে না, ফলে কিন্তু আমরা ইমিউনিটি নাই। সেই হিসাবে যদি এটা হয় বাস্তবতা, তাহলে আমি আপনার ব্যাপারে বলতে পারি যে নর্মাল সেন্স থেকে, এটা শুধু করোনা না, হ্যাঁ, মিনিমাম একটা টাইম ডিউরেশন যদি থাকে, আপনার যে একটা ভাইরাল বা একটা ব্যাকটেরিয়াল ডিজিজের একটা নর্মাল মানে ফেলাচ্ছি হিসাবে যদি বলি, যে প্রথমবার আপনি যদি আক্রান্ত হন, পরবর্তীতে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। অ্যাবসুলেট কথা না, বাট সাধারণ কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি দ্বিতীয়বার আক্রান্ত হন, ঠিক কতদিন পরে হবেন, করোনা কোভিডের ক্ষেত্রে এরকম কোনো ধরনের এখনো নির্ধারিত সিদ্ধান্তে পৌঁছানো যায় কেউ যায় না। ইভেন আমি একটা জিনিস আপনাকে এক্সপোজ করতে চাই, সেটা হচ্ছে এই যে ভ্যাকসিন যেগুলো আসতেছে, এই ভ্যাকসিন এখনো পর্যন্ত কতদিন প্রোটেকশন দিতে পারবে এই ব্যাপারটাতে কিন্তু এখনো ফাইনালাইজ কোনো সিদ্ধান্ত আসেনি এখন। আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাইবো। আগামীকাল 6ই ডিসেম্বর 1971 সালের 6ই ডিসেম্বরে আমার মেহেরপুর মুক্ত হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। আমরা অত্যন্ত ইতিহাস খ্যাত পবিত্র ভূমি থেকে আমরা এই আলোচনাটা করছি। আপনি যদি বলেন যে এই মুক্তির দিনে আমরাও দেখছি যে আমরা যে অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল, আমরা সেই জাতীয় ঐক্যমতে কিন্তু পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা সারা দেশে বিভিন্ন দিন বিভিন্নভাবে যে মুক্ত হয়েছিল সেই দিবসগুলো আমরা পালন করি, যেমনটিভাবে আগামীকালকেও আমরা করব এটা। তো এই যে একদিকে আমরা মুক্ত দিবস পালন করছি, অথচ আমরা চেতনাগতভাবে মুক্তিযুদ্ধ আমাদের বেজলাইন আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারলাম না। কিভাবে দেখবেন আপনি? মুক্তিযুদ্ধের যে চেতনা, অর্থনৈতিক বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক একটি সমাজ গড়ে উঠবে, বঙ্গবন্ধুর এই চেতনা সারা বাংলাদেশে যেমনটা ছড়িয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, উনি আন্দোলনটা তো ধীরে ধীরে গড়েছিলেন, তার রূপান্তর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল 7ই মার্চের ভাষণের পর, সেই চেতনাটা ছিল খুবই সুন্দর এবং সাবলীল চেতনা, যা বাস্তবায়ন করা আমাদের পক্ষে সহজ হয়েছিল স্বাধীন হওয়ার পরে। স্বাধীন হলাম, 75 পরবর্তী ঘটনার পরিবর্তন ঘটল, আবার পরিবর্তন ঘটল, রাজনৈতিকভাবে এ দেশটা বারবারে ধর্ষিত হল। আর এই রাজনৈতিক বেশ্যারা এই সমাজটাকে নষ্ট করে ফেলল। এরা আপন স্বার্থে কাজ করে যাচ্ছে, আপন স্বার্থে কাজ, দেশের স্বার্থে কাজ করছে না। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সেই বাইবেলের মতো, ওটা বাইবেলে আছে কিন্তু বা মঞ্চ বক্তৃতায় আছে। মঞ্চে আছে, বক্তৃতাতে আছে, কিন্তু বাস্তবে নেই। আমি গতদিনে বলছিলাম যে একজন প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রকে কিভাবে থাকবে যদি তার সাঙ্গ পাঙ্গরা যদি সহযোগিতা না করে।
একজন প্রধানমন্ত্রীর পক্ষে একটা রাষ্ট্রকে চালানো সম্ভব না, তেমন একজন রাজনীতিবিদের পক্ষে সম্ভব না এই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। একটি দলের পক্ষে সম্ভব না, এটা সম্ভব হচ্ছে সামগ্রিকভাবে, সেই করোনা প্যান্ডামিক মোকাবেলার মতো। হ্যাঁ, সকলের সামগ্রিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যৌথ চেতনায়, জাতীয় ঐক্য চেতনায় আসতে হবে। তুমি বা আছো ব্যস্ত হয়ে কে স্বাধীনতার ঘোষক কে ঘোষক না, ওরে বাবা, তুমি যদি স্বাধীনতার ডাক দিয়েই থাকো, তুমি যদি মনে করো আমি ঘোষক, তো তুমিও আসো, সেই স্বাধীনতার মূল জায়গাটাতে তুমি দাঁড়াও, সেই চেতনার কাছে তুমি যাও। এই গেল রে ও বলছে গেল রে। যে ক্ষমতায় থাকে সে একবার বলে এই কথা, ও বলে আরেকবার ক্ষমতা। আমরা জনগণ ওই সেই একটু শেষ না করে আমি পারছি না, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে জনগণ সে টেবিল টেনিস বলের মতো, পিং পং বলের মতো, আমাদেরকে এদিক দিয়ে পিটাচ্ছে, আমরা ওদিকে যাচ্ছি, আবার ওদিক দিয়ে পিটাচ্ছে, আমরা এদিকে আসছি। এই জায়গাটা থেকে আমাদের এই 6 তারিখের যে জিনিসটি, আমাদের যে বিজয়ের আনন্দ, এই আনন্দ আমাদের ঠিকই আছে, কিন্তু সেই আনন্দটাকে আমরা সেভাবে ফুটাতে পারবো না, কারণ আমার সমাজকে, আমার দেশকে আমি সেই জায়গাটায় দাঁড় করাতে পারিনি। যেদিন পারবো সেদিনই হয়তো বলতে পারবো। রাইট। ডাক্তার স্বাধীন, আপনিও মেহেরপুরের সন্তান, আমার মেহেরপুর মুক্ত দিবস কিভাবে ব্যাখ্যা করবেন স্বল্প কথায়? আসলে এটা লোকালি যদি ধরেন, আমাদের জন্য একটা মনে রাখার মতো দিন, কারণ এই দিনই তো আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর, আমাদের মেহেরপুর স্বাধীন হয়েছে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। এর কিন্তু অন্যরকম একটা গুরুত্ব আছে। 6 ডিসেম্বর আমাদের এটা স্বাধীন হয়েছিল বলে কিন্তু 16 ডিসেম্বরের আগের পরবর্তী জায়গার জন্য এটা একটা শেল্টার হিসাবে কাজ করছে। বাংলাদেশের পাশে ইন্ডিয়া ছিল, তো এটা নিয়ে আলাদা কোনো বক্তব্য নাই। চেতনার কথা আপনারা যেটা বললেন, চেতনা আসলে আমরা তো কোনো শব্দ কাউকে ব্যাখ্যা করিনি কিংবা ক্লিয়ার করিনি। আপনি বলছেন চেতনা, আপনি বলছেন চেতনা, আমি আসলে বুঝতেছি না চেতনা জিনিসটা কি। দেখবেন টিভিতে বলছে, রেডিওতে বলছে, নেতা বলছে চেতনা চেতনা চেতনা, ব্যাপারটা কি? আপনি সন্তান, আপনি বাবা, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তান দেখবেন বড়দের একটু শ্রদ্ধা করে, সম্মান দেখায়, ছোটদের ব্যাপারে টেক কেয়ার করে, আইন মেনে চলে, ভালো কাজ করার চেষ্টা করে, এটাও একটা চেতনা। চেতনা, এটাও একটা চেতনা। তো আমাদের হয়েছে কি যে আমরা আমাদের পলিটিক্যাল যে ভিশন ছিল, এই রাষ্ট্র তৈরির আগে যে ভিশন ছিল, সেই ভিশনটাকে আমরা একটা ছোট শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, চেতনা। এরপরে এই ছোট শব্দটা শুধু বলেছি আর বলেছি। আসলে চেতনা বলতে ব্যাপারটা কি, এটা একটা প্র্যাকটিসিং এর ব্যাপার। যেমন আপনার ছেলেটা প্র্যাকটিস করেছে, কারণ আপনি তাকে প্র্যাকটিসটা করেছে। ঠিক এই চেতনা ব্যাপারটা কি, এটা কিভাবে ফিল করে, কিভাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে অ্যাবজর্ব করে, এই ব্যাপারটা আমাদের জাতি কখনোই প্র্যাকটিসটা করে। সুতরাং চেতনা শব্দের মধ্যেই রয়েছে চেতনা। তো যাই হোক, আগামীকাল আমাদের মেহেরপুর মুক্তি দিবস, কালকের দিনটা অবশ্যই আমাদের জন্য একটা স্মরণীয় দিন। হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই দিনটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য আরো বড় কোনো কিছুর প্রেরণা হিসাবে দেখা দিতেও পারে। রাইট। একটু আমি ইন্টারাপ্ট না করে পারছি না, সেটা আপনার বিষয়টাকে নিয়ে নয়, আপনার প্রশ্নের জায়গাটাকে, 6 তারিখের বিষয়টা নিয়ে বলছি। আমি কেন এত ক্ষোভে বলছি, স্বাধীনতা আমি দেখেছি, জি, এই মেহেরপুর শহরে আমি দেখেছি তাদেরকেই, যারা রাজাকার ছিল তারা আজকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে আছে। মেহেরপুরের একজন যে ভালো মুক্তিযোদ্ধা, আপনি শাহনাজ ভাইকে তো চেনেন, জি, তার তিনি মুক্তিযোদ্ধা নাই, মানে কিন্তু তিনি তার লিস্টে নেই। Right. অথচ তৌফিক এলাহি চৌধুরীর সাথে তিনিই প্রথম গিয়েছিলেন এই এলাকায়। জি, অথচ দেখেন, যে মুক্তিযোদ্ধা ছিলেন না, রাজাকার ছিলেন, তিনি কিন্তু টাকা তুলে খাচ্ছেন। রাইট। সেই জন্যই বলছি যে রাজনৈতিক বেশ্যা আমরা, সেই জন্যই বলছি যে আমরা এই জায়গাগুলোকে আমরা রাজনৈতিকভাবে আমাদের চেতনাগুলোকে আমরা যদি ঠিক না, চেতনা কথা উনি ডাক্তার সাহেব বলছেন, চেতনার প্রসঙ্গ হচ্ছে যে আমার রাজনৈতিক চেতনাটা নেই, রাজনৈতিক যে জিনিসটা আমার থাকার কথা সেটা নেই। আদর্শগত দিক থাকলে আপনি জাসদ করতে পারেন, আপনি অন্য দল করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, ঠিক আছে, চেতনাকে বাইরে দাঁড়িয়ে, চেতনা একটাই, মুক্তিযুদ্ধের চেতনা। রাইট। আমি মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাসী। আমার দল মত আদর্শে বিভিন্ন রকম পার্থক্য থাকতে পারে, কিন্তু একটি জায়গাতে আমার থাকবে জাতি, আমার দেশ, আমার চেতনা একটি। সেখানে কিন্তু একটা অঙ্গীকার ছিল, কয়েকটা এটা অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলো তো আমরা চেতনা না বুঝতে পারলেও যদি অঙ্গীকারগুলো বাস্তবায়ন, তাই না, কিন্তু তাহলেও হতো। তাহলেও হয়। অনেক ধন্যবাদ রুহুল কুদ্দুস টিটু ভাই।
অনেক ধন্যবাদ এম সজিবউদ্দিন স্বাধীন ডাক্তার। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম দুইজন দর্শকের সাথে। আজকে বেশিরভাগ সময়টাই মূলত করোনা নিয়ে কথা বলতেই হলো, তার কারণ একজন ডাক্তারকে নিয়ে অন্তত সাধারণ মানুষের কাজে লাগে এমন কোনো বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা প্রতিদিন বিভিন্ন সংবাদ নিয়ে যে কথা বলি, আজকে সেই সংবাদ নিয়ে কথা বলতে পারিনি। শুধুমাত্র একটিমাত্র সংবাদ আমরা সংযুক্ত করতে পেরেছি, আগামীকালকে আমাদের মেহেরপুর মুক্ত দিবস। আজকে এ পর্যন্তই শেষ করছি। আগামীকালকে আবারও আমরা নতুন কোনো অতিথি নিয়ে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের সাথে থাকব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।